হ্যালো, আমি অনির্বাণ ভট্টাচার্য। আর আজকে এই ভিডিওতে আমি কথা বলবো সোনার কেল্লার জকেরপান সিনেমাটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছে সায়ন্তন ঘোষাল। আর মুভিটা বেরিয়েছিল 30শে মে। তো এই সিনেমাটার পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো এটা সোনার কেল্লা জকেরদান, আমরা সবাই জানি এটা তোমার জকেরদান ফ্র্যাঞ্চাইজের থার্ড ইনস্টলমেন্ট। আচ্ছা, সোনার কেল্লার জকেরদানের আগে যে সেকেন্ড পার্টটা ছিল, তো সাগরদ্বীপের জকেরদান সিনেমাটা, সেটা আমি দেখিনি। আর ফার্স্ট পার্টটাও আমার ঠিক নামটা অত মনে নেই। তো এর আগের দুটো পার্ট আমি দেখিনি, এই পার্টটা তোমার দেখেছি। তো সিনেমাটা কীরকম লেগেছে, আর সিনেমাটার কোন কোন দিক আর একটু স্ট্রং হলে আমার মনে হয়েছে আরও বেটার হতে পারতো, না আমার কাছে ওই দিকগুলো একটুখানি উইক লেগেছে। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি আমার সিনেমাটা কীরকম লেগেছে, তো আমার অ্যাভারেজ লেগেছে। ইয়েস, আমি যেহেতু আগের দুটো সিনেমা দেখিনি, তো আমি খুব একটা মানে এক্সপেকটেশন নিয়ে যাইও নি হলে, যাকে বলে ট্রেলারটা যেরকম লেগেছিল সেই এক্সপেকটেশন নিয়েই আমি সিনেমাটা দেখতে গেছি। তো বাই দ্য ওয়ে বলে দিই, আমি সোনার কেল্লা জগদ্দল ট্রেলারটাও আমি রিভিউ করেছি। তো আপনারা যারা যারা এখনও ট্রেলারটা দেখেননি, তারা অবশ্যই আমার এই মুভি ম্যাজিক মোমেন্টস চ্যানেলে এসে আমি যে ট্রেলারটা রিভিউ করেছি সেটা অবশ্যই দেখে নেবেন। আর বাকি যা আমার চ্যানেলে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন। তো সিনেমাটা কীরকম, সিনেমাটা একটা ভালো ডিটেকটিভ, একটা ভালো বইটার মধ্যে অ্যাডভেঞ্চারাস থ্রিল, অ্যাকশন, কিছুটা ইমোশন সব কিছুই আনার চেষ্টা করেছে। কিন্তু কোথাও কিছু কারণ, যেটা আমি বলবো নেগেটিভ দিকগুলো, সেইটার কারণে ফুল হয়নি, যাকে বলে এই হচ্ছে ব্যাপার। মানে হতে হতে হয় না যে ক্লোজ টু পারফেক্ট, তো পারফেক্টের খুব কাছাকাছি এসেও পারফেক্ট হয়নি। লাইক একেন বাবু দ্য বেনারস বিভীষিকার মতো। আমি একেন বাবু দ্য বেনারস বিভীষিকা সিনেমাটা রিভিউ করেছি। আমি এটাও বলেছি ওই সিনেমাটা এখনো পর্যন্ত এই বছরের সেরা ছবি হয়েছে কেন, সেটাও আমার চ্যানেলে মানে ভিডিওতে বলা আছে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল সোনার কেল্লার জগদ্দল মুভিটা আমি গল্পটা খুব ছোট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার আমাদের যে মুকুল, সোনার কেল্লার মুকুল সে এখন অনেকটাই বয়স হয়ে গেছে। আহ, হ্যাঁ, এবং তার সাথে তোমার বিমল ও কুমারের একটা তোমার অ্যাক্সিডেন্টালি পরিচয় হয়, যেখানে তোমার মুকুলকে মানে কিডন্যাপ করার চেষ্টা করে। কোনো কারণে সে বেঁচে যায়, তার কিডন্যাপ হওয়া থেকে ওই সময় বাঁচিয়ে নেয়। এবং তাকে কেন কিডন্যাপ করতে আসে, তখন সে মানে বলে যে কিছুদিন ধরেই তার একটা মানে থ্রেটনিং আসছে। আহ, সে যেন পরশ পাথর কোথায় আছে তোমার রাজস্থানে, জয়সালমীরে, সেটা যেন তাকে সে অবশ্যই জানায়, নইলে কিন্তু তার খুব বড় বিপদ। তো এই থ্রেটনিং কে দিচ্ছে, কেন দিচ্ছে, এবং পরশ পাথরটা কী, এবং পরশ পাথরের কী ইতিহাস, সেইটা জানার জন্য মুকুলবাবুকে নিয়ে বিমল ও কুমার জয়সালমীরে তোমার পাড়ি দেয়। এবং এই সোনাকে পরশ পাথরটা মানে হিস্ট্রিটা কী, এবং পরশ পাথর জিনিসটা জন্যে তোমার এই নেগেটিভ চরিত্র কেন পাওয়ার চেষ্টা করছে, তো সেইটা দেখতে গেলে আপনাদের অবশ্যই দেখতে হবে হলে গিয়ে। এখনও চলছে সোনার কেল্লা জকেরটা। এবার আমি বলছি, তো এই ফিল্মটা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা রেফারেন্স থেকে অনেকটাই নেওয়া হয়েছে। বেশ কিছু ডায়ালগ সোনার কেল্লার থেকে নেওয়া। আমরা সবাই জানি সোনার কেল্লায় লাস্টে বলা হয়েছিল যে গুপ্তধন কিছু নেই। এখানে গুপ্তধন সম্পর্কে প্রথমে কিছু বলা হয়নি, এখানে জাস্ট বলা হয়েছে যে পরশ পাথর জয়সালমীরে কোনো একটা জায়গায় আছে, এবং সেই পরশ পাথর নাকি তোমার সোনা ফলায়, যাকে বলে এই হচ্ছে ব্যাপার। এবং সেই পরশ পাথর পাওয়ার জন্য কিছু গুণসরা লেগে যায়, এবং সেই গুণসদের থেকে পরশ পাথরটা বাঁচিয়ে আনতে পারবে কি পারবে না সেটাই এখানে দেখানো হয়। তার জন্য নানা মিস্ট্রি, অ্যাডভেঞ্চারাস, অ্যাকশন, এই হচ্ছে ব্যাপার। আর হেমেন্দ্র কুমার রায়ের যে তোমার বিমল কুমারের যে সিরিজটা, সেই সিরিজটা থেকে অ্যাডাপ্ট করা হচ্ছে এই সোনার কেল্লা জকেরদন, যে বিমল কুমারের যে চরিত্রটা, সেটা অ্যাডাপ্ট করা হয়েছে। এইবার যেটা আমি বললাম যে তোমার, হ্যাঁ, যায় পরশ পাথরের খোঁজে, তারা তিনজনে যায়। পরমব্রত আর বিমল, আর কুমার হচ্ছে তোমার গৌরব চ্যাটার্জি, রুবি হচ্ছে ডক্টর রুবি হচ্ছে কোয়েল মল্লিক, যারা লাভ ইন্টারেস্ট দেখিয়েছে পরমব্রতর সাথে, আর মুকুল বাবুকে নিয়ে। তো ওভারঅল সিনেমাটা যে খুব যে একদম একেবারে খারাপ তা না, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে মুভিটার ফার্স্ট হাফটা খুব স্লো। মানে খুব আস্তে 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 যেন অ্যাডভেঞ্চারটা বিল্ড আপ করেছে, মানে সময় নিয়ে করেছে বলে, আর একটু বেশি সময় নিয়ে ফেলেছে। তাই কোথাও মনে হচ্ছিল যে একটু বোরিং লাগছে, এই হচ্ছে যেমন একেনবাবু খুব তাড়াতাড়ি প্রথম সিন থেকেই সিনেমাটার যেমন একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ব্যাপারটা খুব তাড়াতাড়ি ধরে নেয়, একটা তোমার রহস্য ব্যাপারটা তাড়াতাড়ি ধরে নেয়। তো এটা এখানে অনেক টাইম লেগেছে বলবো। কিন্তু
সেকেন্ড হাফ থেকে এবং সেকেন্ড হাফের শেষের দিক থেকে স্পেশালি যখন লাস্ট 30 মিনিট বা লাস্ট 45 মিনিটও আমি যদি বলি, বেশ ভালো সিনেমা, তখন কিন্তু বেশ ভাল লাগবে। আর এইবার আসছি আমি তোমার অ্যাক্টিং এর ডিপার্টমেন্ট নেগেটিভ দিকটা পরে বলছি। অভিনয়ের দিক থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, বিমল এর ক্যারেক্টারে খারাপ না, ভালোই পাঠ করেছে। গৌরব চ্যাটার্জিকে আমার বেশ ভালো লেগেছে, খুব ভালো পাঠ করেছে আমি বলবো তোমার কুমারের চরিত্রে। কোয়েল মল্লিক ঠিকঠাক, আমার কোয়েল মল্লিকের অ্যাক্টিং খুব ভালোও লাগেনি, দেখতে সুন্দর লেগেছে এটা বলবো। সাহেব চ্যাটার্জি দারুণ পাঠ করেছে তোমার মিস্টার ভাগাত হিসেবে। আর জ্যামিও তোমার এখানে ভিলেনের পাঠ করেছে, ও খুব ভালো অভিনয় করেছে। এইবার আসছি তোমার নেগেটিভের যে ব্যাপারগুলো আমার লেগেছে। দেখুন, নেগেটিভ সবচেয়ে বড় কথা আমার যেটা লেগেছে, প্রথমত বইয়ের পেজটা খুবই স্লো। আর কোথাও না মানে এই যে পরশ পাথরের যে হিস্ট্রিটা কি, পরশ পাথর যার কাছেই যায় তার মানে একটা অভিশপ্ত হয়ে যাকে বলে ফিরে আসে, খুব ক্ষতি করে যাকে বলে মানুষের। ওই পরশ পাথর মানে সবাইকে মেরে ফেলছে, এবং তার এই হিস্ট্রিটা দেখাতে গিয়ে আমি বলবো এত বেশি জট প্যাচ করে ফেলেছে, মানে ওভার ইনফরমেটিভ হয়ে গেছে। মানে খুব বেশি কমপ্লেক্স তৈরি হয়ে গেছে বলবো, মানে এত মানে সবসময় মানে কি ফ্ল্যাশব্যাক যাচ্ছে, সেকেন্ড হাফে এই হচ্ছে ব্যাপার। এবং এই পরশ পাথর মানে খুব সিম্পলভাবে স্টোরি টেলিংটা অতটা হয়নি যতটা একেন বাবুতে হয়েছে। মানে এই যেমন তোমার সোনাদা, যেমন ওগুলো যদি আমি বলি গুপ্তধনের সন্ধানে বা দুর্গেশ করে গুপ্তধন, ওগুলো অনেক অ্যাডভেঞ্চারাস সিনেমা, কিন্তু ওটা অনেক সিম্পল স্টোরি টেলিং ছিল। তো এখানে স্টোরি টেলিংটা একটু বেশি প্যাঁচ করতে গেছে। তো সেখানে কোথাও না কোথাও মানে মোনাবের টু ওই বারবার খালি ওভার ইনফরমেটিভ একটা জিনিস সম্পর্কে দিতে গিয়ে যেন বোরিং লাগছে আমি বলবো। তো সেটা দরকার ছিল না, একটু সহজভাবে স্টোরি টেলিংটা বলা যেত, এত কমপ্লেক্স করার দরকার ছিল না। আর অতিথিদের মিউজিক ব্যাকগ্রাউন্ডে ভালো, কারণ ডিটেকটিভ সিনেমাতে আমি মনে করি ব্যাকগ্রাউন্ডে মিউজিক খুব ভালো হওয়া দরকার, তখন ডিটেকটিভ জিনিসটা আরও ভালো ফুটে ওঠে, সেটা খুব ভালো হয়েছে। সিনেমাটোগ্রাফি দারুণ, স্পেশালি ভিজুয়ালটা খুব ভালো হয়েছে, রাজস্থানকে দারুণভাবে দেখিয়েছে। রাজস্থানের সেই লোকেশানগুলোও চয়েস করে, যেটা সোনার কেল্লা সত্যজিৎ রায় করেছে। রাজস্থানী যে তোমার গান যেগুলো সোনার কেল্লায় যে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই গানগুলো। তো রাজস্থানকে খুব সুন্দর করে দেখিয়েছে, ভিজুয়ালি খুব স্মার্ট, প্রেজেন্টেশনটা ভীষণ স্মার্ট হয়েছে, যার জন্যে ক্যামেরা ওয়ার্কের কাজ খুব ভালো। তারপর কিছু কিছু জিনিসপত্র মানে দারুণ দেখানো হয়েছে বলবো, যেমন একটা তোমার ম্যাপ, মানে তোমার ওই পুরো ভারতবর্ষের যে তোমার একটা তোমার ম্যাপ, সেটা ওই রকম ওই পাথরে কেটে 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 করা, তো সেই জিনিসটা খুব ভালো দেখিয়েছে বলবো। আচ্ছা, তোমার এডিটিংটা আমি বলবো আরেকটু স্ট্রং হলে ভালো হতো। ডিরেকশন ঠিক আছে সায়ন্তন ঘোষালের, বাট আরও বেটার হতে পারতো আমি বলবো। আর স্ক্রিন প্লেটা আর একটু টাইট হতে পারতো। 2 ঘন্টা আই থিঙ্ক মনে হয় 13 না 14 মিনিটের সিনেমা, এটা যদি একটু ছোটো করা যেত আমার মনে হয় বইটা আরও বেশি ভালো হতো। আর আরও বেশি ইন্টারেস্টিং হতো, আরও বেশি ভালো লাগতো। একটু বেশি ইনফরমেটিভটা দিতে গিয়ে বলবো কোথাও একটা কমপ্লেক্স হয়ে গেছে স্টোরি টেলিংয়ের মধ্যে, তো সেটাই বলার। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। আর একটা চ্যানেল আছে আমার, সেটা হচ্ছে ব্লগিং অনির্বাণ, যেখানে আমি তোমার ব্লগের ভিডিও দিই। তো ওই চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার সমস্ত ব্লগ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।